ব্রেক দে, সবাই কিছু একটু খেয়ে নি, তারপরে আবার শুরু করিস। না মাসিমা, আজ আর রিহার্সাল হবে না। আজ সানডে তো, কাল সকালে আবার সবাইকে অফিসে দৌড়তে হবে। এই সবাই শোনো, পরের রিহার্সাল সামনের শুক্রবার রাত 8টায়। মাসিমা, পরের রিহার্সালটাও যদি আপনার এখানে হয় তাহলে খুব অসুবিধা হবে। পরের রিহার্সাল? দাঁড়াও, সেদিন ছন্দ বোধহয় আমাদের ডেকেছে। ও না না, শুক্রবার কোনো অসুবিধা নেই, ছন্দবাড়ির পার্টিটা তো শনিবারে। আসলে মাসিমা, আপনাদের বেসমেন্টটা রিহার্সালের জন্য এত কনভিনিয়েন্ট, তাই। এই রেখাদি, শুক্রবারের বদলে শনিবার রিহার্সালটা করলে হয়? কেন, তোর আবার কি অসুবিধা? না মানে আবার আবার পার্টি? তোদের তো কতবার বলেছি, আর মাত্র 2 সপ্তাহ, এখন একটু পার্টিটা বন্ধ রাখ না, পুজোর পর আবার শুরু করিস। আচ্ছা যাও, ঠিক আছে, তাহলে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিও শুক্রবার। প্রমিস, স্যাটারডে সানডে তো তুমি যা বলবে তাই শুনবো। আচ্ছা, এটা কিন্তু লাস্ট। পুজোর আগে আর কোনো ইনভিটেশন অ্যাকসেপ্ট করবি না। আগের দিনও তুই অনেক দেরি করে এসেছিস। বারে, আগের দিন আমার কি দোষটা ছিল? তুমি তো বলেছিলে ডেকোরেশনের জন্য লুজ ফুলস লাগবে, ওটা কিনতেই তো দেরি হয়ে গেল। পূর্ণিমা, আগের দিন তুমি কি কিনতে গিয়েছিলে? লুজ কি? বারে, রেখাদি তো বললো ডেকোরেশনের কিছু জিনিস পাওয়া যাচ্ছে না, কিছু খুচরো ফুল কিনতে হবে। খুচরো ফুল? তাই বলো, আমি ভাবলাম আজকাল হয়তো দোকানে ফুলসও কিনতে পাওয়া যায়। মেসোমশাই, মাসিমা দেখুন তো। এই তুমি থামো তো, সব সময় খালি ঠাট্টা। এই তোরা আর ওকে খ্যাপাস না তো। যাক যাক, তোমরা সবাই আছো, দেখো কাকে ধরে নিয়ে এলাম। এর নাম শ্যামল চক্রবর্তী। সবে 1 মাস হলো এলএ থেকে এখানে মুভ করেছে আমার অফিসে। দারুণ গানের গলা, তোমাদের কালচারাল টিমে নিয়ে নাও, ভালো অ্যাসেট হবে। যাক শ্যামল, এই হচ্ছে সমর, আর ওই যে নীলাদ্রি, আমাদের সবেধন নীলমণি তবলচি। এই হচ্ছে পূর্ণিমা, রিমা, তন্দ্রা, আর আরে রেখা গেল কোথায়? ও, রেখাদি তো বোধহয় ওদিকে গেল, বোধহয় ফোনে কথা বলছে। রেখা, এ রেখা, আসছি মেসোমশাই। আয়, আয়, হ্যাঁ। এদিকে আয়। বলুন। এই হচ্ছে রেখা, আমাদের কালচারাল সেক্রেটারি। নমস্কার। নমস্কার। এই রেখাদি, কি হলো? না কিছু না তো। আচ্ছা আচ্ছা শ্যামল, তুমি কি ধরনের গান গাও? আমার মেন ইন্টারেস্ট ওই রবীন্দ্রসঙ্গীত আর ফোক। বাহ, আমাদের একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও না। আজ থাক, আরেকদিন হবে। আর একদিন কেন? আরে আজই হোক। হারমোনিয়াম, তবলা সবই তো রেডি। না বললে শুনছি না। সরি সরি সরি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। মিহির বাইরে গাড়িতে অপেক্ষা করছে। তোমরা গান শোনো, আমি এগোলাম। সামনের শুক্রবার রাত 8টায় আবার সবার সঙ্গে দেখা হবে। মাসিমা, শুক্রবারের বদলে না শুক্রবারই হবে। আচ্ছা আজ আসি। আচ্ছা এসো। নাও শ্যামল, গান ধরো। আমার যে ভেসে গেছে সুখের জলে, আমার যে ভেসে গেছে তারি ছায়া। রিল্যাক্স রেখা, এটা কোনো ব্যাপারই নয়। এদেশে কেউ এনি মাথা ঘামাবে না। বুকার মতো কথা বলে না তো। ইউ নো আওয়ার কমিউনিটি। এরকম একটা স্টোরি পেলে এখানকার গসিপ গ্রুপকে ছেড়ে দেবে? হু কেয়ারস? হু কেয়ারস? তোমার হয়তো কিছু যায় আসে না, কিন্তু আমার যায়। রেখা প্লিজ শোনো, শোনো, don't be so upset. We love each other and whatever we did for our love. I did. রেখা, লক্ষ্মীজি প্লিজ প্লিজ তাকাও আমার দিকে, তাকাও। আচ্ছা, তোমার মনে আছে কি? তোমার সঙ্গে যেদিন প্রথম দেখা হলো রিনির বিয়েতে, তুমি একটা মফ কালারের সালোয়ার কামিজ পরেছিলে। রিনির বন্ধুদের মধ্যে এক নজর তোমাকে দেখে আমি একদম দিওয়ানা। হ্যাঁ,
দিনগুলো কি তাড়াতাড়ি চলে যায় না? বাড়ি থেকে উঠে নিকো পার্ক, ডায়মন্ড হারবার, সত্যি গঙ্গার ঘাট। সত্যি, একদিকে তুমি আর একদিকে আমার গানের দল, এর মাঝখানে পড়ে পড়াশোনা প্রায় আমার মাথায় উঠে। তারপর এলো সেই ঝড়ের দিন, আমাদের এলোমেলো করে উড়িয়ে দিল। হ্যাঁ, সেদিন না আমাদের একটা অনুষ্ঠান ছিল বজবজে। সেই প্রথম তুমি আমাদের ব্যান্ডের সাথে বাইরে গেলে। এই জানো, আমার এখনো মনে আছে তুমি যে গানটা গেয়েছিলে, কি ফানি ওয়ার্ডিংস। শুনবে? হ্যাঁ বলো না। হাল্লা হাল্লা হাল্লা, তোমাকে দেখেছি, তোমাকে চেয়েছি। যাই বলো আর তাই বলো, তোমাদের ব্যান্ডের ছেলেগুলো কিন্তু বড্ড নেশা ভাঙ করতো। কিন্তু তুমি আমার জীবনে আসার পর জানো, আমি আর গাঁজা ছেড়েনি, মদও ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মিহির, কিন্তু তোমার ড্রিঙ্ক করাটা বড্ড বেড়ে গেছে। সেদিন বাড়ি ফিরতে প্রায় 11:30 বেজেছিল। পরের দিন ঘুম ভাঙলো তোমার ফোন পেয়ে। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমেরিকা নিবাসী প্রতিষ্ঠিত পাত্র, সফটওয়্যার ইঞ্জিনিয়ার উইথ H1B ভিসা। তার পাশে প্রেসিডেন্সিতে ভর্তি হয়ে পড়াশোনা প্রায় ছেড়ে দেওয়া আমি হেরে গেলাম। খুব তাড়াহুড়ো করে বিয়ে হয়ে গেল। বিয়ের 1 সপ্তাহের মধ্যে আমার বর চলে এলো দেশে আমাকে রেখে। আমি আমেরিকা এলাম একা। আমার বিয়ের 1.5 মাস পর প্লেনে উঠেছিলাম, মনের মধ্যে একটা ভয় আর উৎকণ্ঠা নেই। বরের সঙ্গে দেখা হলো নিউ ইয়র্ক এয়ারপোর্টে, ইমিগ্রেশন কাস্টমস পেরিয়ে। কি প্লেনে কোনো অসুবিধা হয়নি তো? না না, একা আসতে ভয় করছিল? একটু একটু জানো। এই এসো। এই ছাড়ো না, আরে কি এসো হচ্ছে? না। সবাই দিচ্ছে না, ছাড়ো, কি হচ্ছে? আরে দেখো, তুমি তো আমার বিয়ে করাবো। না না, তা হোক, ছাড়ো ছাড়ো। এই আমাদের বাড়ি এখান থেকে কত দূর? বেশি দূর না, অ্যাবাউট 45 মিনিটস ড্রাইভ। সরি, আর একটু হাঁটতে হবে। গাড়িটা কিছুতেই কাছে পার্ক করতে পারলাম না। এই তোমার কি গাড়ি? হন্ডা সিভিক। ও, বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ, এই জানো তো আমি একা আসবো বলে তোমার বাবার কি টেনশন। বাবার টেনশন দেখে না আমারও কেমন ভয় ভয় করতে শুরু করেছিল। এই শোনো, বাবাকে বাড়িতে গিয়েই কিন্তু একটা ফোন করতে হবে। বাবা চিরকালই সবকিছুতে টেনশন করে, সেদিক থেকে না আমার মা অনেক স্ট্রং। আচ্ছা, রাস্তায় একটাও বাস দেখছি না তো। বড় শহরে কিছু পাবলিক ট্রান্সপোর্ট আছে, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে বাসের সংখ্যা ওই সারাদিনে 3-4টে। এই বাবা, তাই? তার মানে আমি তোমার সঙ্গে ছাড়া একা বাড়ি থেকে বেরোতে পারবো না? পারবে না কেন? ড্রাইভিংটা শিখে নাও, তারপর আরেকটা গাড়ি কেনা যাবে। এই বলো না, গাড়ি চালানো শেখা কি খুব কঠিন? মোটেই না, চাইলে সামনের মাস থেকে শেখা শুরু করতে পারো। সামনের মাস? এই কেন, তার আগে হয় না? আরে বাবা, আগে তোমার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা অ্যাপ্লাই করতে হবে। ওটা পেতে প্রায় 3-4 সপ্তাহ লেগে যাবে। সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা পাওয়ার আগে তোমাকে লার্নার্স পারমিট দেবে না। আচ্ছা, আমার ড্রাইভিং শিখতে কতদিন লাগবে? কতদিন আর শিখতে শুরু করলে 1 মাস ম্যাক্সিমাম। এসে গেছি। তুমি আসবে বলে আমাদের জন্য এই 2 বেডরুম অ্যাপার্টমেন্টটা নিয়েছি। এসো। হ্যাঁ, সাবধানে। এদিকে, হ্যাঁ, একটু এই সিঁড়িটা একটু গোলমাল আছে। এসো। হ্যাঁ, এসো, এদিকে এসো। কি তোমার ঘরে একটাও ফার্নিচার নেই? আগের অ্যাপার্টমেন্টে রেন্টাল ফার্নিচার দিয়ে কাজ চালাতাম। এই অ্যাপার্টমেন্টটা বিয়ের পর ফিরে এসে নিয়েছি। তোমার ইচ্ছে মতো ফার্নিচার দিয়ে সাজাবে, তাই কিছু কিনে। এই সত্যি আমার ইচ্ছে মতো? হ্যাঁ, তোমার ইচ্ছে মতো। এই জানো তো রুম দিদি, আমার সেই মামাতো দিদি যে পিটসবার্গে থাকে, বিয়েতে আসতে পারেনি তো, তাই আমি এসে গেছি জানতে পারলেই অমনি দেখা করতে আসবে। এই ওরা আসার আগে কিন্তু আমাদের সব ফার্নিচার কিনে ফেলতে হবে। বেশ, তো এই উইকেন্ডেই যাব। তোমার খুব খিদে পেয়েছে না? হ্যাঁ, একটু একটু পেয়েছে জানো। আমি না চাইনিজ এনে রেখেছি। চাইনিজ? তোমার চাইনিজ ভালো লাগে? আর না লাগলেও এই বেলাটা কোনো মতে চালাও। রাত্রিরে না প্রণতি বৌদি খেতে বলেছে। প্রণতি বৌদি? হ্যাঁ, সুভাষদা আর প্রণতি বৌদি। প্রণতি বৌদি যা মিষ্টি বানায় না, গাঙ্গুরাম পুরো হার মেনে যাবে। যা না, ইটস ট্রু, বিলিভ মি। এই যাকে শোনো, আমাকে না এখন একটু অফিস যেতে হবে। কি তুমি
এখন অফিস যাবে? এই রাগ করো না প্লিজ। না। কাল না একটা ডেডলাইন আছে, তুমি স্নান সেরে খেয়ে একটু ঘুমিয়ে নাও, আমি 5টার মধ্যেই ফিরে ঠিক আছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। হ্যালো। রেখা, আমি প্রণতি বৌদি বলছি। হ্যাঁ বৌদি বলুন, কেমন আছেন? আমরা ভালোই আছি, তোমাদের কি খবর? তুমি কেমন আছো? আমার মনটা একটু ভালো নেই বৌদি। বাড়িতে ফোন করেছিলাম, মার শরীরটা খুব খারাপ। সে কি, কি হয়েছে? ওই হার্টের প্রবলেম। এটাই বিদেশে থাকার যন্ত্রণা, জানো? তা প্রায় 2 বছর তো হলো তুমি দেশ থেকে এসেছো, তাই না? সামনের অক্টোবরে 2 বছর হবে। তাহলে একবার দেশ থেকে ঘুরে এসো। আমার তো খুবই ইচ্ছে করে বৌদি, কিন্তু না শ্যামল এখন যেতে চায় না। ও আশা করছে বছরখানেকের মধ্যেই আমাদের গ্রিন কার্ডটা এসে যাবে, তারপর আমরা দেশে যাব। ও, তোমাদের গ্রিন কার্ড এখনো হয়নি? তাহলে তুমি চাকরি করছো কি করে? না না, আমাদের গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন তো এখন I-485, মানে ফাইনাল স্টেজে আছে। মাস 3 হলেও আমি তো ওয়ার্ক পারমিটও পেয়ে গেছি। ও, তা শোনো, অক্টোবরের 21 তারিখটা খালি রেখো, সেদিন কয়েকজনকে ডাকবো ভাবছি। অক্টোবরের 21 তারিখ? দাঁড়ান দেখছি বৌদি। না না, ওই দিন আমাদের কিচ্ছু নেই। আর কে কে আসছে বৌদি? ওই তো যারা থাকে আর কি। বৌদি, এসো, এসো। কেউ একটা এসেছে মনে হচ্ছে। আমি আপনাকে একটু পরে কল ব্যাক করছি। আচ্ছা, এখন রাখি, পরে আচ্ছা। কথা হবে। এই কি মেহের, তুমি? হ্যাঁ, আমি তুমি কোথা থেকে? তুমি আমার খোঁজ পেলে কি করে? ওই যে রিনির কাছ থেকে তোমার ঠিকানা নিয়ে এসেছি। আচ্ছা, আমাকে বাইরে কি দাঁড় করে রাখবেন? না না, কিন্তু কিন্তু তুমি আমেরিকা এলে কি করে? তুমি চলে আসার পর আমার মাথা প্রায় খারাপ হওয়ার অবস্থা। আমার হাতে একটাই রাস্তা ছিল, নতুন করে পড়াশোনায় মন দিলাম, ভালোভাবে মাস্টার্স শেষ করে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে শুরু করলাম। আমি এখন ইউকেনে এমএস করছি। কিন্তু তোমার এইভাবে আসাটা ঠিক হয়নি মিহির। শ্যাম যদি জানতে পারে? না, জানতে পারবে না। কিন্তু রেখা, রেখা, তোমাকে মাঝে মাঝে দেখতে না পেলে আমি পাগল হয়ে যাবো রেখা। ডোন্ট বি সিলি। আজ আমি ম্যারিড। আজ আমি আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারি না। ভুল, ভুল। না ভুল না, ভুল। হ্যাঁ, আজকের পৃথিবীর মূল মন্ত্র ব্যক্তি স্বাধীনতা। তোমার মন যা চায় তোমার তাই করার অধিকার আছে রেখা। আর ব্যক্তি পুজোর এই দেশে আমাদের ভালোবাসা আমাদের অধিকার। আরে গিটার দেখছি, এটা তোমার বলেন নাকি? আর শ্যামল, শ্যামলের কি হবে? শ্যামল, মেবি ক্যাজুয়ালিটি অফ লাভ। প্লিজ রেখা, জীবন একটাই, আর সেই জীবনটাকে নিজের ইচ্ছে মতো উপভোগ করার অধিকার কেবল তোমারই। চুপ করো মেহের, চুপ করো। আমার সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ আমাকে একটু ভাববার সময় দাও। আচ্ছা, এই শোনো, তুমি কি নেবে? লাইট কিছু জানো, ফিশ অ্যান্ড চিপস। তুমি? আমি ভাবছি স্যুপ আর টার্কি স্যান্ডউইচ। Hello there. My name is Malinda. I will be your server today. Can I get you something to drink? Yes, yes. Water, please. What about you, ma'am? Water without ice. So are you ready to order or you need a few more minutes? We are ready. I will have fish and chips. And I will have beef vegetable soup and a turkey nut. আচ্ছা, আর কতদিন এভাবে চলবে বলো? প্লিজ শ্যামলের সাথে একটু কথা বলো। এই বোকামি করো না। তুমি এই দেশে এসেছো, তাও তো প্রায় 1.5 বছর হতে চললো। এত দিন যখন অপেক্ষা করেছো, আরো কিছুদিন করো। কিন্তু কেন? আচ্ছা, তোমাকে কতবার বলবো বলো তো? আমাদের গ্রিন কার্ড যে কোনো সময় অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর তো ডিভোর্সের কথা। কি হবে, কি হবে গ্রিন কার্ড দিয়ে? আমরা দেশে ফিরে যাব।
দেশে এখন বুমিং ইকোনমি, ঠিকই একটা কাজ পেয়ে যাবে। তা হয়তো পাবে, কিন্তু কিন্তু এখানকার লাইফস্টাইল, কমফোর্ট লেভেল, সেগুলো আচ্ছা আচ্ছা, দেশে কি সবাই খারাপ আছে? সবার কথা আমি জানি না, তবে আমাকে চাইলে তোমাকে এখানেই সেটেল করতে হবে। আর তাই গ্রিন কার্ডটা না পাওয়ার আগে আমি শ্যামলকেও ছাড়তে পারবো না। হ্যাঁ শ্যামল বলো। আমি আমি তো এখন লাইব্রেরিতে। গুড নিউজ? ও রিয়েলি? তা কবে আসবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। আই লাভ ইউ টু। কি হলো মশাই, মুখ গোমরা কেন? আবার কেন বুঝতে পারছো না? শোনো, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। এই মাত্র শ্যামল ফোন করলো। ও তো রোজ ইন্টারনেটে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে। এই মাত্র জানালো আমাদের গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে। ব্যাস, আর একটা ফর্মালিটি কমপ্লিট হলেই আমি শ্যামলের সঙ্গে ডিভোর্সের ব্যাপারটা আলোচনা করব। এবার বলো। আচ্ছা, আবার কাকে ফোন করছো? পল্লবীকে। ও, তোমার সেই লয়ার ফ্রেন্ড? না না, ও তো লয়ার না, ও তো প্যারালিগাল। কিন্তু ও যে ফার্মে কাজ করে তারা ডিভোর্সের কেসও হ্যান্ডেল করে। ও, Here you go, ma'am. Here's your fish and chips, and serve your turkey melt and soup. Thank Enjoy. you. থ্যাংক ইউ। আচ্ছা, পুজোর চাঁদাটা কোথায় দেবো? চাঁদা ওই তো ওদিকে রেজিস্ট্রেশন বুথ। থ্যাংক ইউ। শুনুন, আপনাকে আগে তো দেখেছি বলে মনে হচ্ছে না, নতুন বুঝি? আগে হ্যাঁ, মাসখানেক হলো এখানে এসেছি। তা দেশ থেকে সোজা এখানে? না, ঠিক তা নয়। আমি এলেতে ছিলাম প্রায় 3 বছর, আর তার আগে নিউ জার্সিতেও ছিলাম। না, আপনার ফ্যামিলি কোথায়? আমি একা। ও, আরে দীপঙ্করদা কেমন আছেন? নমস্কার। এতক্ষণ আপনাদের সামনে নাচের অনুষ্ঠান প্রেজেন্ট করলেন শ্রীমতী রেখা ঘোষ। এবার 10 মিনিটসের ব্রেক। বাইরে আপনাদের জন্য চা এবং স্ন্যাক্স রাখা হয়েছে, প্লিজ হেল্প ইয়োরসেলফ। নমস্কার, আপনার নাচ খুব ভালো লাগলো। আপনি পুরোটা দেখেছেন? এই এই পূর্ণিমা, তুই গিয়ে পরের ইভেন্টের জন্য তৈরি হ। আমি এক্ষুনি আসছি। এই পূর্ণিমা শোন, গিয়ে রেখা এই সিডিটা নিয়ে যা তো। আচ্ছা। শ্যামল, অনেক ধন্যবাদ আমাদের পুরনো সম্পর্কটা কাউকে না জানানোর জন্য। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই এতে। তোমার অস্বস্তি হয় এমন কিছু কি আমি করতে পারি? কেমন আছো রেখা? কেমন আছি কি জানি, তোমার কি মনে হয়? এখানে দেখছি সবাই তোমায় খুব ভালোবাসে। তুমি নিশ্চয়ই ভালো আছো। তবে তাই, কিন্তু তুমি বিয়ে করনি কেন? না, আর বিয়ে করা সম্ভব নয়। কেন শ্যামল? পুরনো ঘটনা ভুলে তুমি তোমার জীবনটাকে আবার নতুন করে শুরু করো। রেখা, অনেক দিন হয়ে গেল, হয়তো তোমার ঠিক মনে নেই। আমি বাঙালি মধ্যবিত্ত মূল্যবোধ নির্ভর একজন মানুষ। আমার মূল্যবোধ আমাকে শিখিয়েছে মানুষ বিয়ে করে একবারই, আর আর আমার সেটা হয়ে গেছে অনেক বছর আগে। এই তুমি কি বলছো শ্যামল? আমি গত 4 বছর ধরে যে অপরাধ ভুগে ভুগছি, প্লিজ তার বাড়িয়ে দিও না। রেখা, তোমার সব ইচ্ছেই আমি পূর্ণ করার চেষ্টা করেছি। তুমি যখন যা চেয়েছো তার কিছুতেই আমি না করিনি। এমনকি যখন তুমি বললে শ্যামল, 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 কি তোমার বলছো? সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। আরে বাবা, একটু ঘুমোতে দাও না। আজ তো শনিবার, কাজের কথা একটু পরে বললে হয় না? না, শোনো, তোমাকে একটা কথাই বলার আছে। আমি যাচ্ছি। যাচ্ছ? এত সকালে কোথায় যাচ্ছ? কখন ফিরবে? ফিরবো না। আর কোথায় যাচ্ছি তা তোমার জানার প্রয়োজন নেই। তোমার আবার এই সম্পর্কটাকে আমার পক্ষে আর টানা সম্ভব নয়। আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই। সেদিনও আমি তোমাকে বাধা দিতে পারিনি। আমি তোমার বাবা মাকে কথা দিয়েছিলাম আমি চেষ্টা করব তুমি যাতে ভালো থাকো। তাই সেদিন তোমার সব কিছু মুখ বুঝে মেনে নিয়েছিলাম। তুমি ডিভোর্স চেয়েছো, আমি কন্টেস্ট করিনি।
আমি সর্বদাই চেয়েছি তুমি যেখানেই থাকো ভালো থাকো। আমি সব জানি শ্যামল, তবু আমি অনুরোধ করছি, প্লিজ তুমি আবার বিয়ে করো। না রেখা, তা আর হয় না। এই অনুরোধ আমার পক্ষে রাখা সম্ভব নয়। রেখা, আরে তুমি এখানে? ওদিকে সবাই তোমাকে খুঁজছে। যাও, তুমি না গেলে নেক্সট ইভেন্টটা শুরু করা যাচ্ছে না। আমি এক্ষুনি যাচ্ছি। এই শোনো, তোমার স্ক্রিপ্টটা আমি ওই ব্যাক স্টেজে রেখে এসেছি। শ্যামলবাবু, সারা আমেরিকায় এত শহর থাকতে আপনি চেরি ফিল্ডে এলেন কেন? চাকরির প্রয়োজনে। বুঝতেই পারছেন এদেশে কখন কাকে কোথায় মুভ করতে হয় তা কি আর। চাকরির প্রয়োজনে? আপনি তো আছেন আইটিতে, ছিলেন ক্যালিফোর্নিয়ার মতো জায়গায়। আমি যতটুকু জানি, হ্যাঁ, আপনি নিজের ইচ্ছে চাকরি বদলেছেন, মানে আপনাকে লে অফ করা হয়নি। সত্যি কি আপনি চাকরির প্রয়োজনে ক্যালিফোর্নিয়া ছেড়ে এই মিডওয়েস্টে এসেছেন? এ আপনি কি বলছেন মিহিরবাবু? আমি কিন্তু জানতাম না যে আপনারা চেরি ফিল্ডে থাকেন। সত্যি সত্যি জানতেন না? না, সত্যিই জানতাম না। রেখার সুখ শান্তি নষ্ট করে এমন কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। হোপ ইউ আর টেলিং দ্য ট্রুথ, শ্যামল বাবু। তোমার ব্যাপারটা কি? মানে শ্যামলের সাথে এত কথা বলার দরকার কি? মানে তুমি কি বলতে চাও? বলবো আবার কি? শ্যামলকে দেখে তোমার পুরনো সম্পর্ক মনে পড়ছে? নতুন করে শ্যামলের প্রেমে পড়ছো? বাজে কথা বলো না তো। এক শহরে থাকলে দেখা হবেই, আর দেখা হলে দুটো কথা বলা কি অন্যায়? শুধু কি কথা বলা, আর কিছু নয়? তা তোমাদের ওই কথা বলাটা কি খালি বাড়ির বাইরেই হচ্ছে, নাকি আমি না থাকলে শ্যামলকে এ বাড়িতে নিয়ে আসছো? ছি ছি ছি, এত নোংরা তোমার মন। কি? আমি নোংরা? আর তুমি তুমি কি সতী লক্ষ্মী? আমি নিজেকে তো সতীলক্ষ্মী বলে দাবি করি না। আমি জানি আমি শ্যামলের সঙ্গে কি করেছি, কিন্তু কিন্তু তুমি কি করছো? তুমি কতটা বদলে গেছো জানো? রোজ সন্ধ্যেবেলা একা বসে বসে মদ গিলছো। হ্যাঁ, আমি মদ খাচ্ছি, কিন্তু আমি মাতাল নই। আর তুমি যে শ্যামলের সাথে আশনাই চালাচ্ছ, হ্যাঁ, ভাবছো আমি কিছু জানি না? না না, তুমি জানো না, শ্যামলের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তবে তবে বিজনেস ট্রিপের নাম করে বেকিকে নিয়ে তোমার বাইরে রাত কাটানোর কথা কিন্তু আমার অজানা নেই। তুমি আমার গায়ে হাত তুললে। বেশ করেছি। আমার উপর স্পাই লাগানো হয়েছে। আমি ড্রিঙ্ক করি, আমার সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক আছে। হ্যাঁ, আছে। কিন্তু কেন আছে সেটা কখনো ভেবে দেখেছো? আজকের আমি তোমার ইচ্ছে তৈরি। দেশে তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর আমি তো নিজেকে বদলে ফেলেছিলাম। আমি সব ছেড়ে দিয়েছিলাম। কে নিউ ইয়ার্স ইভের পার্টিতে আবার আমার নতুন করে আমার হাতে মদ তুলে দিয়েছিল? তুমি অস্বীকার করতে পারো? কে আমাকে সবসময় পুশ করেছে 200,000 থেকে 300,000-এর বাড়িতে যেতে, একটার পর একটা গাড়ির মডেল পাল্টাতে? কে? এই কবছরে তুমি আমাকে কি দিয়েছো? একটা সন্তান? না, উই আর নট রেডি ইয়েট। এখন বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। রোজ রাত্রি শুতে যাই যেন একটা লাশ কাটা ঘর, একটা শীতল মৃতদেহ। হাত দিতে গেলে I'm tired, not today. I really don't know why. Why did you marry me? I married you. হ্যাঁ, কিন্তু আমার খুঁজে দেশ থেকে এখানে এসেছো তুমি। আমাকে খুঁজে বার করেছো তুমি। শ্যামলের সঙ্গে আমার সংসার ভেঙে দিয়েছো তুমি। আমি তোমার সংসার ভেঙে দিয়েছি? আমার কি সে ক্ষমতা সত্যি ছিল রেখা? হ্যাঁ, আমি ছুটে এসেছিলাম আমেরিকাতে শুধু তোমাকে একটু দেখবো বলে। তার বেশি কিছু ভাববার মতো সাহস আমার ছিল না রেখা। সাহস ছিল না? তুমি বলনি হ্যাঁ, বলেছিলাম, কিন্তু সে শুধু কথার কথা, এবং সেটা তুমি বুঝতে। আমি শুধু তোমাকে একটু দেখেই খুশি থাকতে চেয়েছিলাম, কিন্তু না। তুমি মনে আছে, তুমি নিউ ইয়ার্স ইভের পার্টিতে আমাকে প্রথম চুমু খেয়েছিলে। সেদিন আমি আনন্দে উত্তেজনায় প্রায় পাগল হয়ে গেছিলাম, কিন্তু না,
আরো বড় বিস্ময় আমার জন্য অপেক্ষা করছিল। পরের দিন তোমার ফোন পেলাম। হ্যালো, এই আমি রেখা। রেখা, এই তুমি এত সকালে? এই আজ একবার আসবে? কিন্তু লুকিয়ে লুকিয়ে কয়েক ঘন্টার জন্য দেখা করে কি লাভ বলো? কি লাভ? হ্যাঁ, এই থেকে মন ভরে। আর তার চেয়ে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো মিহির। কি প্রশ্ন? আমি যদি শ্যামলকে ডিভোর্স করে তোমার কাছে চলে আসি, তাহলে তুমি আমাকে বিয়ে করবে? জানো রেখা, আমি প্রায়ই ভাবি, সত্যি সত্যি কি তুমি ভালোবেসে আমার কাছে এসেছো? ভালোবেসে আসিনি। না, ভালোবেসে আসনি। সেই সময় এদেশে ইকোনমিক মেল্টডাউন চলছে, সফটওয়্যার প্রফেশনালদের চাকরি যাচ্ছে হাজারে হাজারে, তাদের অনেকেই দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছে। ইনফ্যাক্ট তুমিই বলেছিলে শ্যামলও মানসিকভাবে প্রস্তুত দেশে ফিরতে, কিন্তু তুমি ততদিনে আমেরিকার মোহে পড়ে গেছো। তুমি কোনো মতেই দেশে ফিরতে প্রস্তুত ছিলে না, তাই তুমি আমাকে ব্যবহার করে অল্টারনেট সিকিউরিটি খুঁজছিলে। ইউ আর এ সেলফিশ বিচ, আই হেট ইউ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, এক্ষুনি বেরিয়ে যাও। প্লিজ একটু একা থাকতে দাও, প্লিজ। Suit yourself. Ma'am, you have a registered package. Registered package? Please sign here. Thank you. Have a nice day, ma'am. You too. এই তো শ্যামলের চিঠি। রেখা, তুমি যখন এই চিঠি পাবে তখন আমি অনেক দূরে। আমি চেরি ফিল্ডে চাকরি ছেড়ে দিয়েছি, দেশে ফিরে যাচ্ছি। ফিরে যাচ্ছি। তোমাকে একটা খবর দেওয়া হয়নি, আমার মা বাবা দুজনেই মারা গেছেন। আমাদের আলাদা হয়ে যাবার খবর শুনে ওদের মন ভেঙে গিয়েছিল। বাবা মারা গেলেন আমাদের ডিভোর্সের বছর খানেকের মধ্যে, আর মা গেলেন তার 6 মাস পরে। থাক সে কথা, কিছুদিন ধরেই মনে হচ্ছিল একটু অন্যরকম কিছু করি, কিন্তু কি করব কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। তারপর হঠাৎই মনে পড়ে গেল ছোটবেলায় পড়া একটি বইয়ের কথা, মানুষ গড়ার কারিগর। ব্যাস পেয়ে গেলাম রাস্তা। পড়াবো না কোনো ইউনিভার্সিটি বা কলেজে নয়, মানুষ তৈরি করার চেষ্টা করব। চারপাশে দেখছি অনেক বড় বড় উচ্চশিক্ষিত ডিগ্রিধারী প্রফেশনাল লোকজন, কিন্তু তারা কতটা মানি মেকিং মেশিন আর কতটা মানুষ ঠিক বুঝতে পারি না। পণ্ডিতজনেরা বলেন সামাজিক অবক্ষয়, কিন্তু আমার আবার অবক্ষয় শব্দটিতে বিশ্বাস নেই। আসলে মানুষের সামাজিক মূল্যবোধ পাল্টে যাচ্ছে। যা কিছু ঋণাত্মক বা নেগেটিভ, তাই আজকের সমাজের মূল মন্ত্র হয়ে উঠছে। তাই আমার ইচ্ছে জীবনের পরবর্তী অংশটা মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেকে গড়ে তুলব। সমাজের ক্যানভাসে ফিগার গ্রাউন্ড রিলেশনশিপকে নতুন করে খোঁজার চেষ্টা করব। উত্তরপ্রদেশের গ্রাম অঞ্চলে কাজ করে এমন একটি এনজিও, আপাতত তাঁদের একটি স্কুলে জয়েন করব সায়েন্স টিচার হিসেবে। মিহির বাবুর সঙ্গে পুজোর অনুষ্ঠানে আলাপ হলো, তাকে আমার ভালোই লেগেছে। দেখলাম তোমরা বেশ ভালোই আছো। তবে মিহির বাবুর কাছে আমার একটা স্বীকারোক্তি আছে। তোমরা যে চেরি ফিল্ডে আছো তা আমি জানতাম। আসলে দেশে ফিরে যাওয়ার আগে তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছিল। এই চিঠির সঙ্গে আমার কাছে থেকে যাওয়া তোমার একটা ফটো পাঠালাম। তুমি চলে আসার সময় আমাদের দাম্পত্য জীবনের সমস্ত ছবি সঙ্গে নিয়ে এসেছিলে, খালি এটা আমার অফিসের ডেস্কে থাকায় তুমি আনতে পারোনি। তাই চিঠির সঙ্গে পাঠালাম। হয়তো আরো আগেই পাঠানো উচিত ছিল। পারলে আমার এই ত্রুটি ক্ষমা করে দিও। আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। যেখানেই থাকো ভালো থেকো, সুখে থেকো।
মনে দুঃখ